শুভ নববর্ষ 1431 আমরা বাংলা নববর্ষের এই পূর্ণ সময়ে একসাথে আবার মিলিত হয়েছি। কেমন যাবে, কিভাবে আমরা এই বাংলা নতুন বছরটাকে নিজেদের দিকে নিজেদের ফেভারে আনতে পারবো, এই সমস্ত কথা, এই সমস্ত আলোচনা থাকবে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠানে। না নতুন করে আমি বলবো না যে আজকের লাইভ ফোনিং অনুষ্ঠান বা এই সময় এই চ্যানেলে কে আপনাদের সঙ্গে থাকেন, কারণ আপনারা জানেন, আপনারা তাকে মানেন, এবং আপনাদের এই জানা আর মানার মধ্যখানে তানিয়া কখনো আসে না। আপনাদের জন্য আবারও কিন্তু নিয়ে আসতে পেরেছি তাকে, তার শত ব্যস্ততার মধ্যেও লাইভ ফোনিং অনুষ্ঠানে। আরও একবার স্বাগত জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে যিনি আপনাদের মুখে সদাই হাসি ফোটান, একবার দুবার নয়, সারা জীবনের জন্য যিনি আপনাদের মুখে হাসি ফুটিয়ে তুলছেন, সেই আপনাদের এবং আমাদের প্রিয় অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক শ্রী দীনেশ আচার্য। তাকে স্বাগত জানিয়ে শুরু করবো আমাদের বছরের প্রথম লাইভ অনুষ্ঠান। নমস্কার। হরি ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্পবর্ধনম উর্বারুকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মৃত নমো শিবায় নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্টদেবদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। বৈশাখ মাস পড়ে গেছে, 1431 পড়ে গেছে। তো আমরা একটু জানতে চাইবো আচার্যজি যে এই বৈশাখ মাসের একদম প্রথম লাইভের প্রথম কথাই কি বৈশাখী কোনো টিপস আমরা পাবো? একদম একদম সবার একটা বিষয়, আমাদের টোটাল 12টা মাস, তো এই 12টা মাস আর 6টা ঋতু, এটা ঘুরে কিন্তু আমাদের বাংলার ঐতিহ্য একটা আলাদা রকম। আমার গুরুদেব বলতেন আমাদের ভারতবর্ষের মতো এই সাংস্কৃতিক ঐতিহ্য আর কোথাও পাওয়া যায় না। তবে আপনি কখনো আমাদের যে জাতীয় সঙ্গীত আপনি একটু মানে যখনই পড়বেন, পড়ার সঙ্গে আপনি একটা ম্যাপ রাখবেন, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট, মারাঠা কোথায়, আপনি ম্যাপ রেখে দেখবেন যে এটা শুধু জাতীয় সঙ্গীত নয়। আপনি পড়বেন, আপনার সঙ্গে সঙ্গে দেখবেন ম্যাপের সাইড, মানে ভারতবর্ষের ম্যাপ কি করে তৈরি হচ্ছে, আপনি প্রত্যেকটা পড়বেন পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, সব আস্তে আস্তে সেখান দিয়ে সাজিয়ে হবে। তো তেমন আমাদের এই ভারতবর্ষের একটা বিশেষ ঐতিহ্য তো রয়েছেই। তো নতুন বছর আজকে আপনাদের ভালো থাকার জন্য, দেখুন সবসময় আমার ভালো থাকার জন্য আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেটা নয়, আপনারা ভালো থাকার জন্য, নিজেদেরকে ভালো থাকার জন্য শাস্ত্রসম্মত কিছু, দেখুন যেটা আমাদের সনাতনী শাস্ত্রসম্মত সেরকম কিছু বিষয় বলবো আপনাদের ভালো থাকার জন্য। তো এই যে 12টা মাসের ভেতরে 2টি মাস প্রখর তাপয়িত বা মানে এতটা গরম উষ্ণ সময় চলে, যা কিন্তু আমাদের প্রত্যেকের একটা জীবন মানে ভীষণ পরিমাণে একটা ব্যতীত হয়ে যায় এই গরম থেকে, এই বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস। পুরাণে কথিত রয়েছে বৈশাখ মাসে যদি তুলসীতে জল প্রদান করা যায়, সারা বছর তো আপনি তুলসীতে জল প্রদান করেনই, কিন্তু বৈশাখ মাসে যদি আলাদা করে যে তুলসীতে জল প্রদান করা যায়, সেটা বৃক্ষে, তুলসী গাছের গোড়ায় নয়, তুলসী গাছের উপরে। আপনি লক্ষ্য করে দেখবেন, যাদের গ্রামের দিকে বাড়ি তারা তো অবশ্যই লক্ষ্য করবেন, শহরে হলেও সমস্যা নেই, লক্ষ্য পারবেন, গাছ কোথাও না কোথাও তো কম বেশি দেখা যায়, হয়তো সংখ্যা কমে গেছে কিন্তু দেখা যায়। আপনি দুপুরের দিকে গাছগুলোর দিকে তাকিয়ে দেখবেন যে গাছগুলোর পাতা যেন ঝলসে গেছে, মানে একটু শুকিয়ে এসছে। সকালবেলা হলে যেমন তরতাজা থাকে, দুপুরের সময় সেটা নেই, এতটা তাপ। তো বিশেষ করে তুলসী গাছের বৈজ্ঞানিক ব্যাখ্যা তো অনেক প্রকার রয়েছে। তুলসী একটি মহা ঔষধি সম্পূর্ণ, আর আমাদের সনাতন শাস্ত্রে তুলসী কিন্তু সাক্ষাৎ বৃন্দা দেবী, এবং যে বৃন্দা দেবীর শাস্ত্রে বর্ণিত রয়েছে যে তুলসী কৃপা যদি হয় তাহলে সহজে কৃষ্ণকে পাওয়া যায়। তো আমার বক্তব্য আজকের দিনে বা আপনাদের একটা ছোট্ট টিপস, বৈশাখ মাসে বলছে তুলসীতে আমরা আমাদের সনাতন শাস্ত্রে দেখবেন বাড়িতে একটা আমাদের পরিচয়, কি পরিচয়, মানে একটা সনাতনী হিন্দু তার বাড়ির পরিচয় একটা রয়েছে, একটা মার্ক রয়েছে, রেড মার্ক হলে আমরা যেমন বুঝি না খারাপ কিছু, আমাদের সনাতনীদের মার্ক কি, আপনার বাড়ির সামনে একটা তুলসী মঞ্চ থাকবে। দেখুন শহরেও এটা লুপ্ত হয়ে গেলেও এখনো আমাদের গ্রামের দিকে রয়েছে, প্রত্যেক বাড়িতেই যার যেমন আছে। খুব গরিব মানুষ হলে একটা মাটির টবে, তার একটা মাটির টবে অন্তত একটা তুলসী গাছ লাগানো রয়েছে। কেউ সেটা মাটির তুলসী মঞ্চ করেছে, কেউ পাকা করেছে, কেউ পাথর বসিয়েছে, যে যেমন পেরেছে, কিন্তু এটা হচ্ছে একটা বাড়ির পরিচয়,
একটা সনাতন হিন্দুর বাড়ির পরিচয় যে তার বাড়িতে একটা তুলসী গাছ থাকবে। তা বলছে সারা বছর আমরা তুলসীর গোড়াতে জল প্রদান করি, সেটাতে অবশ্যই কল্যাণমূলক ব্যাপার থাকে, কিন্তু শুধুমাত্র বৈশাখ মাসে অনেকে দেখবেন বৈষ্ণবরা এটা বেশি করে, যারা বৈষ্ণব আচারে রয়েছে, যে তুলসী গাছে এই বৈশাখ মাসে ঝরা বাঁধে। ঝরা বাঁধে বলতে কি, তুলসী গাছের উপরে এক বিশেষ কৌশলে একটা মাটির পাত্র বেঁধে দেওয়া হয় এবং পাত্রের একদম নিচে একটি ছিদ্র করে, ছিদ্রের নিচে একটু তুলো দিয়ে দেওয়া হয় এবং সেই পাত্রে জল ভর্তি করে দেওয়া হয়। অর্থাৎ সেই তুলো দিয়ে এক টোপ দু টোপ করে জল সেই তুলসী গাছের উপরে পড়বে, গোড়ায় নয়, গাছের উপরে পড়ছে, তাহলে গাছটা ভিজে ভিজে থাকছে, এই প্রখর তাপে গাছটা সুস্থ সবল থাকছে। স্বাস্থ্যসম্মত বলছে এই প্রক্রিয়া, এই তুলসীর ঝরা যদি আপনি বাঁধতে পারেন এবং সাত্ত্বিক খাবার দাবার খান, আপনি সাত্ত্বিক খাবার খেয়ে, কারণ দেখুন আমরা তামসিক কোনো খাবার খেলে আমাদের মন চঞ্চল ভাব থাকবে, স্থির থাকবে না। আপনি সাত্ত্বিক খাবার খেয়ে যদি তুলসী গাছে ঝরা বাঁধতে পারেন এবং এই বৈশাখ মাসের এই টোটাল মাসটা আপনি যদি এই তুলসী ঝরা বেঁধে নিষ্ঠাভাবে আপনি প্রত্যেকদিন জল প্রদান করতে পারেন, অবশ্যই আপনার পরিবারের জন্য, দেখুন আপনি একলা সুস্থ সবল থাকলেন তাতে করে কিন্তু আপনি ভালো থাকবেন না, আপনার পরিবার সকলে মিলে সুস্থ সবল থাকলে কিন্তু আপনি ভালো। আপনার যদি একটু অসুবিধা হয়, আপনার পরিবারের সকলে ভালো থাকলে কিন্তু আপনিও ভালো থাকবেন। তাই এটা যদি আপনি এই তুলসী বৃক্ষে জল প্রদান করেন বা এই ঝরাতে জল প্রদান করেন, আপনার সপরিবারে আপনারা ভালো থাকতে পারবেন। তাই প্রত্যেকে বলে দিলাম, তুলসী গাছ কিন্তু মহা গাছ এবং একটি তুলসী গাছের ভীষণ ক্ষমতা, প্রচণ্ড পরিমাণে অক্সিজেন দেয়। এর বিশেষ করে তুলসী গাছের হাওয়া বাড়িতে বিভিন্ন প্রকার, মানে এগুলো সায়েন্স রয়েছে, যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোকে নষ্ট করে দেয়। আর এই তুলসী গাছকে সজীব রাখতে আপনারা বৈশাখ মাসে জল প্রদান করুন। আরেকটি কথা কি, এগুলো কিন্তু আপনাদের জন্য আমার তরফ থেকে, আমি আমার গুরুর কাছ থেকে যা শিক্ষা লাভ করেছি সেই মতন বলছি, এখানে কিন্তু কোনো রেমেডির বিষয় নয়। আপনারা করুন, আপনারা ভালো থাকবেন অবশ্যই। সেকেন্ড বিষয় অবশ্যই একটু বলে নিই, সেকেন্ড বিষয় হচ্ছে কি, এই প্রখর তাপে বিভিন্ন প্রকার অবলা কিছু জীব রয়েছে যাদেরকে বলার ক্ষমতা নেই। আপনার জল পিপাসা লাগলে আপনি বলতে পারবেন আমাকে একটু জল দিন, বা আমি জল পান করতে ইচ্ছুক, বা আমি প্রচণ্ড তৃষ্ণার্ত। কিন্তু কিছু পাখি রয়েছে, রাস্তার কিছু কুকুর রয়েছে, কিছু গরু রয়েছে, এরকম কিছু অবলা জীব রয়েছে যারা কিন্তু জল আপনার কাছে মানে চাইতে পারছে না, কিন্তু তারাও তৃষ্ণার্ত। তাই আপনি বাড়ির ছাদে পারলে কোনো জায়গায় একটু চেষ্টা করবেন এই বৈশাখ মাসের দিনকে আপনি একটু জল রেখে দেওয়ার, অন্তত মানে এই প্রবল তৃষ্ণার্ত সময়ে তারা একটু জল পান করে তাদের জীবন বাঁচাতে পারবে। জল আর এক নাম জীবন, যা জীবন ধারণে সাহায্য করে, আর জীব সেবা হি ভগবত সেবা। আপনি ভগবানের সেবা আপনা আপ লাভ করবেন। অবশ্যই। একজন বন্ধু অনেকক্ষণ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, বলবেন কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। শুভ নববর্ষ, বলুন। শুভ নববর্ষ। বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? নৈহাটি থেকে। নৈহাটি থেকে। কার সম্পর্কে জানবেন? আপনার নাম বলুন। কান্দা দাস। আপনার বয়স বলুন। 36। আপনার মায়ের নাম? বালিকা মাল। আচ্ছা আচ্ছা, বলুন দিদি, আপনি জানতে কি চাইছেন দিদি, বলুন। হ্যাঁ, আপনি কি প্রশ্ন আছে? সংসার, বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম একটা বিষয় বলছি শুনুন, আপনার বাস্তুগত দিক কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। বাস্তুগত দিক ডিস্টার্ব থাকলে আপনার জিনিস লক্ষ্য করবেন, আপনার বাড়িতে কারণ না কারণ কিছু না কিছু রোগ অটোমেটিকলি লেগে রয়েছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বাড়িতে কিন্তু একনিষ্ঠ শান্তি বজায় নেই, সবার সঙ্গে সবার জন্য একটা বিষময় ভাব, মানে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক নেই। লক্ষ্য করেন কি না? এটা কেন হচ্ছে? আপনার বাস্তুর বিশেষ দোষের জন্য হচ্ছে। এবং আরো একটা জিনিস লক্ষ্য করবেন, বাড়িতে অর্থ ইনকাম তো হয়, কিন্তু অর্থ ইনকাম হওয়ার পরেও ঘাটতি, অর্থটা বাড়িতে দাঁড়াতে চাইছে না, যার কারণে বাড়ির পুরুষের মাথা অটোমেটিকলি গরম থাকবে, দেখবেন শান্ত হয়ে ঠিকঠাক থাকতে পারছে না, সব মিলিয়ে মানসিক শান্তি বিরাজ করছে না, তাই তো? এই জায়গা ততক্ষণ না ক্লিয়ার হবে যতক্ষণ না আপনি বাস্তুর কোনো প্রতিকার করছেন, কারণ মূল সমস্যা আপনার বাস্তুর দোষ। ঠিক আছে? অবশ্যই ভালো থাকবেন। আর যদি আরো কিছু প্রশ্ন থাকে, জানি মনে অনেকগুলো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু বলে দেবো যে নাম্বার দুটো আমি বলছি তার যে কোনো একটা নাম্বারে কল করবেন এবং ওনার সাথে ওনার চেম্বারে আপনারা এসে কিন্তু আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা এবং রেমেডির জায়গাটা অবশ্যই পাবেন।
7872099063 একটা নাম্বার, এবং সেকেন্ড নাম্বার 861757474724। দুটো নাম্বার 24/7 খোলা রয়েছে, তাই আর দেরি না করে চটপট নিজের সেলফোন তুলুন আর যে কোনো একটা নাম্বারে কল করুন। যারা চেম্বারে আসতে চাইছেন, কোন চেম্বার, কোন দিন, তিনি কোথায় থাকছেন, ডিটেলসগুলো আমি জানিয়ে দেবো। প্রতি সোমবার শিয়ালদায় ওনাকে পেয়ে যাচ্ছেন, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর এবং তারকেশ্বর দুটো জায়গায় তিনি চেম্বার করছেন, প্রতি বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাটে তিনি চেম্বার করছেন, প্রতি শুক্রবার কৃষ্ণনগর ও চাকদাতে তিনি চেম্বার করছেন, শনিবার মেচেতা ও দক্ষিণেশ্বর এবং রবিবার তার নিজ গৃহ মন্দির যেটা নদিয়ায় অবস্থিত সেখানে তিনি চেম্বার করছেন। প্রত্যেকটা জায়গায় আসার আগে বন্ধু অবশ্যই কল করবেন, এবং যারা বাইরের বন্ধুরা আছেন তাদের জানিয়ে দেব যে মাসের 20 তারিখে তিনি বহরমপুর থাকছেন এবং 26 থেকে 30 তারিখ তিনি কিন্তু উত্তরবঙ্গে থাকছেন। তাই একটা প্রশ্ন যেটা মনের মধ্যে আসছে, একটু আগে যিনি কল করেছিলেন আচার্যজি, তারও আপনি বললেন বাস্তুর সমস্যা, তো বাস্তু নিয়ে একটা প্রশ্ন কিছুদিন ধরেই আমাদের কাছে আসছে, কারণ আপনার যারা ব্যাকআপ টিম আছে তাদের কাছ থেকে আমরা জানতে পাচ্ছি যে বাস্তুগত সমস্যা যদি হয় তাহলে সেটা কিভাবে আমরা বুঝতে পারবো, বা সেটা নির্ধারণই বা কিভাবে করব। একদম সব থেকে বড় কথা হচ্ছে আমাদের একটা জিনিস না বোঝার বারবার ভুল হয়। কিছু মানুষের মনে প্রশ্ন থাকে, আমি খুব দামি রত্ন পরিধান করে আছি, ভালো পোকরাজ পরে আছি, ভালো চুনি পরে আছি, ভালো পান্না পরে আছি, কিন্তু আমি এই এত দামি রত্ন পরিধান করেও যথাযথ ফল পাচ্ছি না কেন? বা আমি কোনো মহা হোমযজ্ঞ করিয়েছি, সেখানে নিজে হাতে করে আহুতি প্রদান করেছি, সেখান থেকে উৎপন্নকারী মহাকবচ ধারণ করে আছি, কিন্তু কবচ ধারণের পরেও সেখান থেকে আমি সুফল পাচ্ছি না, কেন পাচ্ছি না? এই ধরনের প্রশ্ন অনেক মানুষের থাকে যে রত্ন বা কোনো যন্ত্রম কবচ ধারণের পরেও পরিপূর্ণ ফল পাওয়া যায় না, তাহলে কি যে জ্যোতিষী বিচার করেছে সেই বিচারটা ভুল? না, আমি যে রত্ন ধারণ করে আছি সেই রত্নটা খাঁটি নয়, বা যে কবচ ধারণ করে আছি সেই কবচের ঠিকঠাক কার্যকারিতা হচ্ছে না। এই বিষয়গুলো আমাদের মনে কিন্তু নানান মানুষের মনে প্রশ্ন থাকে। একটা বিষয় কি জানেন, এই যে গ্লাসটা আছে না, গ্লাসে জলটা হয়তো মানে একদম পুরো বিশুদ্ধ জল আছে, পুরোটা বিশুদ্ধ জল আছে, কিন্তু গ্লাসটা যদি বিশুদ্ধ না থাকে এই জলটা কি বিশুদ্ধ আদেও থাকবে? আপনি যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুর যদি ডিস্টার্ব থাকে, আপনি যে বাস্তুতে রয়েছেন সেই বাস্তুতে যদি ডিস্টার্ব থাকে, তাহলে আপনারা যতই নিজের উপরে রেমেডি নিন, নিজে সেজে গুজে থাকুন, ভালো কোনো আপনি মন্দিরে যান, আপনি কোনো ধর্মগ্রন্থ পাঠ করুন, যাই করুন না কেন, মূল ডিস্টার্ব হচ্ছে সেই পাত্রে, যে পাত্রে আপনি থাকেন সেই পাত্র যদি ভালো না থাকে আপনি কিন্তু কখনো ভালো থাকতে পারবেন না, 100% পারবেন না। এটা কিন্তু আমার কথা নয়, আমি শাস্ত্র ব্যতীত কোনো কথা বলি না। আমাদের প্রাচীন বাস্তুশাস্ত্র অনুযায়ী বলছে বাস্তুতে দোষ থাকলে বিশেষ কিছু লক্ষণ দেখা যায়। অবশ্যই সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে লক্ষণগুলো বুঝবেন বা কিভাবে বুঝবেন যে বাস্তুর দোষ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে বলে রাখছি, বাস্তুর দোষ থাকলে সব মিলিয়ে আপনি ফেল, কোনো দিক দিয়ে আপনি পাস হতে পারবেন না। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? শিমুরালি থেকে। শিমুরালি থেকে। আপনার ভাইয়ের নাম আর বয়স বলুন। ভাইয়ের নাম হচ্ছে বিজয় সরকার। 17+ বয়স, ও এবছর উচ্চ মাধ্যমিক। মায়ের নাম বলুন। বিজয় সরকার। বিজয়ের মায়ের নাম বলুন। বিজয়ের মায়ের নাম হচ্ছে রিনা সরকার। ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা, 17+ বয়স, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন? ওর ক্যারিয়ারটা নিয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি শুনুন। ভাইয়ের রবির দিক খুব ভালো, রবির পজিশন ভালো হলে বলছে জাতক জাতিকা সেক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি, ভালো মান যশ খ্যাতি অর্জন করবে। কিন্তু মূল ডিস্টার্ব রয়েছে কেতু এবং বুধ, এই দুই গ্রহের অবস্থানের সমস্যার জন্য বলছে জাতক কোনো ভুল সিদ্ধান্তের জন্য জীবনের একটা অক্ষেপ কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। মানে অর্থাৎ ডিসিশন নিতে যদি সমস্যা হয়, সাকসেসফুলতা কিন্তু ডিস্টার্ব দেখা দেবে। কারণ চন্দ্র গ্রহের বিশেষ কিছু পজিশনের জন্য দেখবেন নানান সময় নানান রকম সিদ্ধান্ত নিয়ে ফেলছে, অ্যাকচুয়ালি কি করবে এক্সাক্ট সেটা বুঝে পাচ্ছে না। এটা ঠিক বোঝেন কি না? হ্যাঁ। মানে আমি যদি কোনো কাজ করব অর্থাৎ আমার কোনো এম নেই, আমি সেই কাজে কিন্তু সাকসেসফুল কখনো পাবো না। সে অনুযায়ী আপনাকে কিন্তু সর্বদা ভাবতে হবে যে এম ভালো না থাকলে সেই জাতক বা জাতিকা সাকসেসফুল পায় না।
আপনার ভাইয়ের ক্ষেত্রে সেম ডিস্টার্ব রয়েছে, কিন্তু ওর কর্মজীবন নিয়ে কোনো সমস্যা নেই। এবার কর্মজীবনে যাওয়ার আগেই, পৌঁছানোর আগেই যদি ও পথটাকেই ভুল পথ পরিচালনা হয়ে যায়, তাহলে আর কিছু করার নেই। তাহলে আপনাকে বলছি কি, কেতু গ্রহ এবং চন্দ্র একটু প্রতিকার করাবেন, তাহলে ও নিট একটা সিদ্ধান্ত আসতে পারবে বা একই সিদ্ধান্তে চলতে পারবে। নচেত ধরুন আপনি সিদ্ধান্ত নিয়ে দিলেন যে ভাই তোমার এই কাজটা করলে ভালো হবে, ভাই সেই কাজ করবে না, বা করলেও শুরু করলেও সেটা সমাপ্তি করবে না, কারণ তার মাইন্ড সেখানে সহযোগকারী করবে না। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির পজিশন ভালো, রবির পজিশন ভালো, সম্ভাবনা রয়েছে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আরও ডিটেলস জানার জন্য অবশ্যই উনি কিন্তু আপনাদের সঙ্গে চেম্বারে কথা বলেন, এবং এই কথা বলাটা এখানে আমি একটু বলে নিই, আপনাদেরই কথা এটা, এবং যারা জানেন না তাদের জানিয়ে নিই। আপনাদের যা যা সমস্যা উনি কিন্তু সেই সময়টা আপনাদের দেন বলার জন্য। আপনারা অনেকে বলেন যে এই যে শোনার জায়গাটা, এই শোনার জায়গা থেকেই অনেক সময় মনে হয় না যিনি মন দিয়ে আমাদের প্রবলেমগুলো শুনছেন তিনি সলভ অবশ্যই করতে পারবেন, এই বিশ্বাসটা আপনাদের বেড়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরই জন্য বলে দেওয়া যে আসুন, এসে চেম্বারে ওনার সাথে কথা বলুন, কারণ অনেক সময় অনেক এমন কিছু কথা থাকে যেটা আপনারা ওভার দ্য ফোন বলতে পারেন না, বা উনিও ওভার দ্য ফোন আপনাদেরকে সেই জায়গার ক্লিয়ারেন্সটা দিতে পারেন না, সময়ের অভাবও থাকে। তো সেই জায়গায় আর দেরি না করে চলে আসুন ওনার কাছে। ছিলাম আমরা একটা বাস্তুর সমস্যা নিয়ে, যে কীভাবে আমরা জানবো বা বুঝবো, বুঝলেও সেটা থেকে কিভাবে আমরা নিবারণ পাবো। একদম সবার আগে বলছি, যাদের মনে হচ্ছে বাস্তুগত দিকের কোনো ডিস্টার্ব রয়েছে অবশ্যই মনোযোগ করে শুনবেন। বেশ কিছু পজিশন লক্ষ্য করা যায় বাস্তুতে দোষ থাকলে, আমি সেই লক্ষণগুলোকে আলোচনা করছি এবং আপনারা পরবর্তী সময় আলোচনা করবো যে আপনারা নিজেরা কি করে বুঝবেন। দেখুন, আপনারা সাধারণত বোঝেন যে বাস্তুর ডিস্টার্ব মানে আপনার বাস্তুকে কোনো বাস্তুবিদকে দিয়ে দেখাতে হবে, পরীক্ষা করতে হবে, তারপরে সে বলবে বাস্তুর দোষ আছে, আপনি সেটা শুনলেন, মানলেন, জানলেন, হ্যাঁ, বা তার সেই বাস্তুবিদের কথার উপরে আপনি ভরসা করে আপনি বুঝলেন বাস্তুর দোষ রয়েছে। কিন্তু বাস্তুর দোষ রয়েছে আপনি কি করে জানবেন? দেখুন, আজকের দিনে আমি মনে করি কেউ বোকা নেই, কেউ বোকা নেই। আমরা যদি কাউকে বোকা মনে করি সেটাই হচ্ছে সব থেকে বড় বোকামি। আমাদের সকলকে সচেতন থাকার দরকার। দেখুন, নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন রাখুন, তাহলে আমাদের সমাজ বদনাম হবে না। আমরা নিজেরা সচেতন নয়, বা নিজেরা সচেতন হলেও অপরকে সচেতন করি না, তাই কিন্তু আমাদের সমাজের আজ বদনাম। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছি যে কি কি লক্ষণ আপনি বুঝতে পারবেন যদি আপনার বাস্তুতে দোষ হয়। বিশেষ 9টি লক্ষণ অবশ্যই দেখা যায় যদি বাস্তুর দোষ থাকে। কি কি? প্রথম কথা, বাস্তুর দোষ থাকলে গৃহে শান্তি বজায় থাকবে না, কারোর সঙ্গে কারোর অ্যাডজাস্টমেন্ট থাকবে না, সবার সঙ্গে সবার একটা দ্বন্দ্ব মনোভাব তৈরি হবে, প্রথম পয়েন্ট। সেকেন্ড হচ্ছে বাস্তুতে অর্থ ইনকাম হলেও সেই অর্থ দাঁড়াতে চায় না, দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে বাড়িতে কোনো শুভ কর্ম হবে না, প্রত্যেক সময় শুভ কর্মের পিছনে বাধা তৈরি হবে। যারা আজকে আমার মন দিয়ে আমার কথাগুলো শুনবেন বা আমার অনুষ্ঠানটি দেখবেন, মনে হবে দীনেশ আচার্য আজকে আমার বাড়ির কথা বলছে, আমার মনের কথা বলছে। চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে বাস্তুতে কারোর না কারোর কিছু না কিছু রোগ ব্যাধি লেগে থাকবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, ক্রমাগত তার বিভিন্ন প্রকার ঔষধ বা চিকিৎসা চললেও সেই রোগ থেকে সে ত্রাণ পাবে না। পঞ্চম পর্যায়ে হচ্ছে গৃহে প্রবল পরিমাণে শত্রু সৃষ্টি হয়। ষষ্ঠ নম্বর পয়েন্ট হচ্ছে বাড়িতে যদি ফুল বা ফলের গাছ থাকে, ফলের গাছে ভালো ফলন হবে না, ভালো ফুল ফুটতে চাইবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বাড়িতে অটোমেটিকলি কোনো আস্থা বা দুর্গন্ধ, এইরকম কিছু গন্ধ, ঝাঁঝালোযুক্ত বা দুর্গন্ধ টাইপের কোনো গন্ধ পেতে পারেন। সকালবেলা ঘর খুলছেন, দেখছেন মানে আপনি ঘরে আছেন বুঝতে পারেন নাই, আপনি বাড়ির থেকে মানে বাইরের থেকে গিয়ে আবার ঘরে ঢুকেছেন, দেখছেন ঘরের ভিতরে একটা খুব ভাবসা গন্ধ বার হচ্ছে, বা আপনি বাইরে থেকে কোথাও থেকে এসছেন, ঘর বন্ধ ছিল, দেখুন বন্ধ ঘরে একটা স্বাভাবিক গন্ধ হয়, সেটা নয়, আপনি ঘরটা আনলক করেছেন, দেখছেন ঘর থেকে একটা অটোমেটিকলি ভাবসা গন্ধ আসছে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বাড়িতে হঠাৎ হঠাৎ কোনো শব্দ হওয়া, হঠাৎ করে রাত্রে বিভিন্ন প্রকার আপনি শব্দ অনুভব করতে পাচ্ছেন, এমন সময় হয় হয়তো আপনি অনুভব করছেন, আপনার পাশের মানুষটি অনুভব করছে না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাড়িতে থাকা প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা এমন বিদ্বেষ ভাব তৈরি হবে যে ক্ষেত্রে তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে সেখানে শান্তি থাকতে পারবে, ভালো থাকতে পারবে, অথচ বাড়িতে আসলে তাদের মনোভাব সেখানে স্থির হবে না।
এইরকম 9টা লক্ষণ কিন্তু বাড়ির ক্ষেত্রে অবশ্যই থাকে যদি আপনার বাস্তু দোষ থাকে। আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম কোনো 3টি যদি একত্রিত আপনার বাস্তুতেও দেখা দেয় বা আপনি মনে মনে অনুভব করছেন, আপনিও ফিল করছেন যে দীনেশ চাতুর্য যে 9টি সমস্যার কথা বলল তার কোনো 3টি সমস্যা আমার রয়েছে, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে। আরো একটি পয়েন্টের কথা বলে দিচ্ছি, যাদের বাড়িতে পড়ুয়া বাচ্চারা রয়েছে পড়াশুনো করছে, দেখবেন হঠাৎ হঠাৎ তাদের পড়াশোনার প্রতি থেকে মনোযোগ উঠে যাচ্ছে। আপনি জ্যোতিষীকে দেখিয়েছেন, কুষ্টি করেছেন, সেখানে বলেছে অতি উত্তম পড়াশোনা হবে, অথচ আপনি দেখছেন সেই বাচ্চা আস্তে আস্তে পড়াশোনার প্রতি থেকে মনোযোগ উঠে যাচ্ছে। স্বামী স্ত্রী নতুন বিবাহ হয়েছে, জন্মকুণ্ডলী বিচার করছেন, আপনার মানে জরিকুট বিচার করেছেন, কুট বিচারে আপনি দেখেছেন খুব ভালো পয়েন্ট এসছে, আপনার বিচারে দেখা যাচ্ছে রাজ্যটুক এসছে, অথচ স্বামী স্ত্রীর ভিতরে প্রবল পরিমাণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনি ডক্টরের কাছে গেছেন, বিয়ে হচ্ছে 7 থেকে 8 বছর হয়ে গেছে, ডক্টরের কাছে গেছেন, ডক্টর আপনাদের দুজনকে টেস্ট করেছে, আপনাদের সমস্ত রিপোর্ট ওকে আছে, বাট আপনার একটি সন্তানের বাবা বা সন্তানের মা হতে পারছেন না। উক্ত যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম তার কোনো 3টি পয়েন্ট যদি আপনার সঙ্গে থেকে থাকে, কোনো 3টি প্রবলেম যদি আপনি নিজে অনুভব করতে পারেন, আপনি জেনে নেবেন 100% আপনার বাস্তুতে দোষ রয়েছে। আর যত প্রতিকার করেন, আপনি যতক্ষণ না বাস্তুর প্রতিকার করবেন 100% সমাধান পাবেন না। আলোচনায় আমরা ভীষণভাবে মগ্ন হয়ে গেছি, ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা, এই অনুষ্ঠানের এটাই বৈশিষ্ট্য। তবে এক বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে জানবো। ছেলের নাম, বয়স? নাম নিলয় মল্লিক, বয়স 16 বছর। আপনার নাম বলুন। আমার নাম সরস্বতী মল্লিক। আচ্ছা, সরস্বতী মল্লিক মাতাজি, বলো কি প্রশ্ন আছে তোমার ছেলের নিয়ে? আমি ছেলের সম্বন্ধে একটু পড়াশোনার বিষয়ে জানতে চাইছিলাম। সবার আগে একটা বিষয় তুমি লক্ষ্য করছো, তোমার ছেলে যত দিন যাচ্ছে তত যেন ওর একটা মেজাজটা কড়া হয়ে যাচ্ছে, মানে একটা ঝাঁঝালো ঝাঁঝালো মেজাজ, মানে কোনো কিছু যেন শুনতে চাইছে না। কখনো কখনো এই ওটাই তোমাকে বলছি, ভালো করে একটা জিনিস বোঝো। প্রথম কথা হচ্ছে তোমার ছেলের জন্মছক অনুযায়ী ওর বুধ গ্রহ খুব ভালো, বুধ গ্রহ ভালো হলে তার বাল্য সুলভ ভাব থাকবে, পড়াশোনার প্রতি তার মনোযোগও ভালো থাকবে বা পড়াশোনার জায়গাও খুব ভালো। কিন্তু বলছে বৃহস্পতি গ্রহের সঙ্গে রাহু গ্রহের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি আদান প্রদানের জন্য এখন থেকে লক্ষ্য করবে, যত দিন যাবে একদম ডায়েরিতে নোট করে নেবে, যত দিন যাবে তত বৃদ্ধি হবে, আস্তে আস্তে কিন্তু অবাধ্য স্বরূপ হতে পারে। ওর কিন্তু নর্মালি পড়াশোনার যোগ খুব ভালো যোগ নিয়ে জন্মগ্রহণ করেছে, ডিস্টার্ব হচ্ছে অমনোযোগী বিদ্যার জন্য মাঝে মধ্যে ডিস্টার্ব দেখা দেবে এবং মানে অমনোযোগী থাকবে, মানে দেখা যাচ্ছে ঠিকঠাক মনোযোগ দিচ্ছে না বা ঠিকঠাক কথাবার্তা শুনতে চাইছে না। 100 ভাগের ভিতরে এখন মাত্র 20 to 25% লক্ষ্য করবে, অলরেডি 25% লক্ষ্য হচ্ছে, ঠিক কিনা? এই জিনিসটা যত দিন যাবে, আজকে এপ্রিল মাসের 15 তারিখ, 15ই এপ্রিল 2024, একদম মিলিয়ে দেবে। আমি 4 মাস বলছি, এটা এপ্রিল মাস, আগস্ট মাস পার হবে, আগস্ট মাস পার হবে, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই দেখবে এখনকার পজিশন থেকে আরো বৃদ্ধি হচ্ছে। আমি খারাপ কোনো মনস্কামনা করছি না, কিন্তু যেটা রিয়েলি হতে পারে ওর জন্মছক অনুযায়ী সেটা বলছি, ঠিক আছে? লাগে না, আমার কাছে লাগে না, আমি জন্ম তারিখ সময় ছাড়াও বিচার করি। কি বললাম, বৃহস্পতি এবং রাহুর বিশেষ মানে দৃষ্টি অঙ্গিভঙ্গিতে এটা হচ্ছে। তার কারণ কি, বৃহস্পতি গুরুকারক গ্রহ, রাহু চণ্ডালকারক গ্রহ, তো গুরুকারক গ্রহের উপরে কোনো প্রকার যদি চণ্ডালকারক গ্রহের দৃষ্টিভঙ্গি পড়ে, সেক্ষেত্রে গুরুজনদের কথাবার্তা একটু ব্যতীত করে। এর তো প্রতিকার আছে না? আচ্ছা, অবশ্যই আছে, কিন্তু সেটা এখনো পজিশন, মানে প্রতিকারের মতো সমস্যায় এখনো পড়েনি। আচ্ছা, প্রতিকারের মতো সমস্যা এখনো পড়েনি। হ্যাঁ, আপনি একটু দেখিয়ে নিন যে কোনো, সরি তুমি একটু দেখিয়ে নাও যে কোনো জ্যোতিষকে, হ্যাঁ, বা আপনি কৃষ্ণনগরে থাকো, সেটা দেখি তো ভালো লাগে। তুমি কৃষ্ণনগরে থাকো, তুমি আমার কৃষ্ণনগর চেম্বারেও আসতে পারো, একটাবার যোগাযোগ করো, পজিশন বুঝে ব্যবস্থা হবে।
অবশ্যই, মানে আমি একটা জিনিস, যখন মানুষ আমাদেরকে ফোন করে বলে যে আপনার কাছে এসে শুধুমাত্র রেমেডি নেওয়ার যে জায়গাটা সব সময় যে সেটা হয় না, সেটা কিন্তু আজকেও প্রমাণিত হলো। একদম। একটা ব্যাপার হচ্ছে, দেখুন মানে এটা আমি একটা খুব ভালো মতো বুঝি। মানে ছোটবেলায় আমার এক ক্লাসমেট ছিল, তো ক্লাসমেটের বাবা হচ্ছে ডক্টর, তো ডক্টর এবং সে একজন বৈষ্ণব। তো তার একটা নীতি ছিল, যে যা যেতে সব একটাই কথা, আমি ওষুধ তখনই দেবো যখন তুমি নিরামিষ খাবে, নচেত আমি দেবো না, আমার টাকা লাগবে না। মানে ওনার কাছে ব্যাপার হচ্ছে, ওনার টেন্ডেন্সি যে তোমাকে নিরামিষ খেতেই হবে, তোমাকে নিরামিষ খেতেই হবে। তো ব্যাপার হচ্ছে, মানে হোমিওপ্যাথি ডক্টর উনি, তো যে যখনই যেত একটাই কথা যে আমার কাছে ওষুধ যতদিন খাবে ততদিন নিরামিষ খেতে হবে, যদি তুমি নিরামিষ খাও তাহলে তোমাকে ওষুধ দেবো, নাহলে দেবো না, তাহলে তুমি নাও নাও নাহলে নাও না, এরকম একটা তার টেন্ডেন্সি। তো আমাকে একটা জিনিস বোঝাতো যে যার অ্যাকচুয়ালি প্রবলেম নেই, সেও যদি মানে একটু বুঝে চলে, তাহলে সে প্রবলেম, মানে তার ওই না প্রবলেমটাই থেকে যাবে, তার প্রবলেমটা কিন্তু বৃদ্ধি হবে না। এটা হচ্ছে আমার লক্ষ্য, যে মানুষকে সুস্থ রাখা। এবার সেটা কি কৌশলে রাখবে সেটা আমার ব্যাপার। তা এই জিনিস আমি তখন ছোট, কিন্তু জিনিসটা বারবার আমার মাথায় কিন্তু ঘুরতো, যে যিনি মানে উনি যে কথাটা বলছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা আঙ্কেল বলে রাখতাম, আঙ্কেল সত্যি কথাটা খুব মানে গুরুত্বপূর্ণ কথা, আজও পর্যন্ত খুব মনে রাখি। তো সেক্ষেত্রে একটা জিনিস বারবার বলি, আমি যদি এখনো মনে করি যে আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে এসছেন, সেই সমস্যাটা অ্যাকচুয়ালি সমস্যাই নয়, আমি কেন সলভ করব? আমি কেন সলভ করব? দেখুন কিছু সময় না আপনার মনে হবে, এক সময় আমার গুরুদেবকে আমি প্রশ্ন করেছিলাম, মানে আমরা যেখানে আমার গুরুদেবের আশ্রম ছিল তার থেকে একটু বেশি দূরে এক খুব দাপটি লোক ছিল, মানে একটু নেতাগোছি লোক, এবং মানুষের সঙ্গে ভীষণ রাফ ব্যবহার করত, ভীষণ খারাপ ব্যবহার করত, কিন্তু তার চারিদিকে এত আয় ইনকাম, মানে বিশাল ব্যাপার ছিল। আমি গুরুদেবকে একদিন প্রশ্ন করেছি, গুরুদেব এরকম এত অনাচারী, এত পাপ কর্ম করে, তাও ভগবান একে কেন মানে এত উন্নতি করছে, একে কেন এত দিক, যে হাতে যে হাত দিচ্ছে সেই কাজ উন্নতি হচ্ছে? তো গুরুদেব তখন বলেছিল, এটার জন্য না শাস্ত্র জানতে হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে আমরা প্রত্যেকে কিন্তু পারাদ্য ভোগ করছি, আমাদের কিছু কর্মের ফল ভোগ করছি, ভালো এবং খারাপ উভয়। আপনারও না প্রশ্নটা ঠিক মনে হবে, আমি তো কারোর কখনো খারাপ করিনি, আমার কেন এত খারাপ হচ্ছে? ওই যে খারাপ করছে তার ভালো হচ্ছে, অথচ আমি সকলের ভালো করতে চাই, মঙ্গল চাই, আমার কেন খারাপ হচ্ছে? এই সেম প্রশ্ন না আমার গুরুদেবকে আমি করেছিলাম। আমার গুরুদেব সেদিন বলেছিল, যে ব্যক্তি আজকে পাপ কর্ম করছে তার উন্নতি দেখছো না? এইরকম একদিন পাপ কর্ম রাবণও করেছিল, তার প্রত্যেকটা কর্মতে সে উন্নতি হচ্ছিল। যেদিন তার সেই পুণ্যের সঞ্চয়ের জায়গাটা একদমই ফিনিশ হয়ে যাবে, মানে যে যখন পাপ কর্ম করে তখন ঈশ্বর তাকে পুণ্যের জায়গাটা তাকে দিয়ে দেয়, যে সেটাকে সে খরচ করে ফেলুক। তাই যে পাপ করবে সে তখন আর ঈশ্বর বিশ্বাসই করবে না, নিজেকে ঈশ্বর মনে করবে। কিছু মানুষ আছে দেখবেন, সে অর্থকেই সব মনে করে, যে অর্থ আছে আমার কাছে, সব আছে। একটা দিন মনে করবেন অর্থ কিচ্ছুই নয়, ওটা কাগজ, মানে কাগজই, চলতে গেলে আমাদের লাগে, কিন্তু ওটা কাগজ মানে কাগজই। তা যাই হোক, এই যে কিছু পারদ্যর ব্যাপার কিন্তু আমাদের সবসময় থেকে থাকে, তার সবসময় জানতে হবে যে আপনি আমার কাছে আসলেন কোনো প্রতিকার মানে জন্য আসলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে সমস্যা নিয়েছেন সমস্যাই নয়। রিসেন্ট একজন ভদ্রলোক এসছে, তার এমন একটি মহাদশা চলছে, আমি উল্লেখ করছি না, এমন একটি মহাদশা চলছে যে এই এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত তার সমস্যা থাকবে। আমার কাছে এসছে 1 এপ্রিল আমার কাছে এসছে। তো 1 এপ্রিল আমার কাছে এসছে, আর 28 তারিখ মানে 28 তারিখ পর্যন্ত তার সমস্যা থাকবে। সে বলছে যে করে হোক আমার এখান থেকে সমস্যার সমাধান বার করুন। ভাবুন তো আমি তার কি প্রতিকার লিখবো? তার আমি যদি কোনো প্রতিকার নাও লিখি, তার তো 28 তারিখের পর থেকে আপনার পজিশন ভালো হবে, এই হচ্ছে অঙ্ক। আমি তাকে বললাম, দাদা আপনি যে সময় এসছেন না, আপনার মানে আপনি ভুগেই এসছেন, আর জাস্ট অল্প, আর মাত্র 27 দিন বাকি আছে, 27 দিন আপনি ক্রস করে গেলে আপনার অবশ্যই বেটার টাইম আসছে। বলছে কোনো প্রতিকার নেই, বলছে প্রতিকার আছে কিন্তু আমি আপনাকে দেবো না, দিয়ে আমার হয়তো লাভ হবে, আমি যদি একটা পাথর বিক্রি করি আপনার কাছে আমার হয়তো কিছু লাভ হবে, অ্যাকচুয়ালি আপনার কোনো লাভ হবে না। আমার থেকে কমসে কম 12 বছর থেকে 15 বছরের ঊর্ধ্বে বয়স হবে ভদ্রলোকের। তো বলছে আমি তো আপনার সিনিয়র, আমি না আপনাকে মানে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারছি না। হাতটা ধরে মাথায় হাত দিয়ে প্রণাম করে চলে গেল, হাতটা ধরে মাথায় হাত দিয়ে প্রণাম করে চলে গেল। এই যে পাওনা, এ কোনো অর্থ দিয়ে সম্ভব?
সম্ভব নয়। তাই বারবার জানবেন, সঠিক জ্যোতিষ হোক, সঠিক ডক্টর হোক, সঠিক উকিল হোক, যদি আপনার পজিশন ক্লিয়ারের দিক থাকে, কোনো প্রতিকার, কোনো রেমেডি, কোনো মেডিসিন, কোনো আইনি স্লো আপনাকে দেবে না। এটা হচ্ছে আমাদের মানবিকতা, যেটা সবার কাছে থাকে না। সত্যিই তাই। দেখুন, শাস্ত্রজ্ঞ অনেকেই হতে পারে, কিন্তু মানবিকতার ক্ষেত্রে যিনি সবার ঊর্ধ্বে থাকেন, আমরা তার কাছে বারবার যাই এবং তার কাছে আমরা নতমস্তক হই। সেটাতে বয়স কোনো ফ্যাক্টরি হয় না। তো চলুন, যিনি আছেন আমাদের সঙ্গে তাকে স্বাগত জানাবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম, আমি হাবড়া থেকে সুস্মিতা কুন্ডু বলছি। সুস্মিতা দি, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার ছেলের নাম বলুন। হ্যাঁ, শুভজিৎ কুন্ডু। আচ্ছা, শুভজিতের বয়স কত? এই 14 বছর। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা মাতাজি, বলুন আপনার নামটা বলুন মাতাজি। হ্যাঁ, আমার নাম হচ্ছে সুস্মিতা কুন্ডু। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? ওর এডুকেশন আর স্বাস্থ্য। এডুকেশন আর ক্যারিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, আপনি মাঝে মাঝে একটু লক্ষ্য করেন ওর একটু ঠান্ডা লেগে যায় মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখুন, আপনি ওর এডুকেশন কেরিয়ার জানতে চাইছেন, সব ঠিক আছে। সবার আগে নিজের সুস্থতার একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমি শুধু সুস্থতা নিয়ে বলছি না, মানে মূল বলতে চাইছি চন্দ্রগ্রহের একটু ডিস্টার্ব রয়েছে। বলছে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি চন্দ্রগ্রহের ডিস্টার্ব থাকে, তার প্রথম লক্ষণ হচ্ছে মাঝে মধ্যে, মানে খুব ঘন ঘন নয়, মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য হবে। সেকেন্ড হচ্ছে এই চন্দ্রগ্রহের ডিস্টার্বের জন্য মন স্থির থাকবে না। দেখবেন ও কোনো কিছু স্থিরভাবে করতে পারে না, মানে মনটা এক জায়গায় স্থির থাকে না, ঠিক কিনা? এই জায়গা যতক্ষণ না ঠিকঠাক হবে, তাহলে পড়াশোনাতে উন্নতি করতে পারবে না, আর এডুকেশনে উন্নতি না হলে তার কেরিয়ার কিন্তু ঠিকঠাক মতো করবে না। এক্সট্রা কোনো সমস্যা আপনার ছেলের নেই। বোঝা গেল কিনা? শুধু একটা জায়গা ডিস্টার্ব। দেখুন, যে চন্দ্রগ্রহের ডিস্টার্বের জন্য ওর মাইন্ড কনসেপ্ট ঠিকঠাক হচ্ছে না, মনোসংযোগ বৃদ্ধি হচ্ছে না। যতক্ষণ না এটা হবে, ততক্ষণ ওর পড়াশোনার প্রতি ওর মানে টেন্ডেন্সি বাড়বে না, বা ভালো পড়াশোনা করতে পারবে না। স্বাভাবিক ব্যাপার, যে ভালো পড়াশোনা করতে পারে না বর্তমান যুগে, তার কিন্তু কর্মযোগ্য ভালো হয় না। শুধু এটুকু প্রতিকার করিয়ে নিন, সমাধান কিন্তু আপনার হাতের মুঠোয় থাকবে। অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা, আমরা একটা প্রশ্নের মধ্যে ছিলাম এবং সেখান থেকে অনেকটা আমরা উত্তরের দিকে এসেছি, যে কি কি লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। অনেক সময় হয় কি, আমরা অনেক সময় যেতে পারি না কোনো বাস্তুবিদের কাছে, সেক্ষেত্রে এই লক্ষণগুলো আমরা যদি ফলো করি, তাহলে সেখান থেকে 3টে লক্ষণও যদি মেলে, যে 9টা আপনি প্রবলেম বললেন, লক্ষণ বললেন, সেখান থেকে 3টে মিললেও আমরা বুঝে যাব যে আমাদের বাস্তুতে সমস্যা রয়েছে। কিন্তু বুঝে তো গেলাম, এরপর সমাধানের পথটা কোন দিকে হবে? একদম। সবার একটা বিষয় বলছি, আমি প্রথমে শুরু করেছিলাম আজকে তুলসী। দেখুন, তুলসী সাক্ষাৎ বৃন্দা দেবী। তো তুলসী দিয়ে বাস্তুর অনেক প্রকার প্রতিকার করা যায়। কীরকম প্রতিকার করা যায়? 5টা টিপস বলছি, তুলসীর 5টা টিপস, 5টা টোটকা বলতে পারেন। তবে এটা আমার তৈরি টোটকা নয়, শাস্ত্রসম্মত টোটকা। আমি কিন্তু মুখ বাড়িয়ে বলবো এই টোটকা আমি বানিয়েছি, এরকম ব্যাপার নয়। বলছে, যদি বাড়িতে স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ ঘটে, যুগল তুলসী বৃক্ষ, রাধা মানে অনেক প্রকার তুলসী পাওয়া যায়, তো আপনি যদি যুগল তুলসী বৃক্ষ, অর্থাৎ রাধা তুলসী এবং কৃষ্ণ তুলসী, এই 2 তুলসী একসঙ্গে আপনি বাড়িতে একটু টবে বুধবার দিনকে লাগাবেন। স্বামী স্ত্রী উভয়ে একসঙ্গে জল প্রদান করবেন তামার পাত্রই করে। বুধবার থেকে স্টার্ট করবেন, যদি কোনো পূর্ণিমার দিনে এই বুধবার পরে অতি উত্তম ফল হয়। সেকেন্ড কি, গৃহে যদি তুলসী গাছ ভালো থাকে, বাস্তুতে ডিস্টার্ব থাকলে তুলসী গাছ আপনার ন্যাচারালি খারাপ হবেই, ব্যতিক্রম নেই। আর বাড়ির যদি বাস্তু ঠিকঠাক থাকে, দেখবেন তুলসী গাছ বটবৃক্ষের মতো তুলসী গাছ হচ্ছে। অর্থাৎ মানে এরকম, মানে কেউ মজা করে দেবেন না, মানে বট গাছের মতো বড় হবে তা নয়, মানে একটা গাছের বেশ সাই ভাব যেটা, হ্যাঁ, সেরকম একটা ব্যাপার, মানে বনসাই গাছের যে একটা ভাব থাকে, সেরকম একটা ভাব কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, আপনারা যাদের বাচ্চারা পড়াশোনা করতে চাইছে না বাস্তুগত কোনো ডিস্টার্বের জন্য, যেমন আমি আলোচনা করলাম যে বাস্তু ডিস্টার্ব হলে বাচ্চাদের পড়াশোনা ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে বাড়ির অগ্নিকোণে আপনি কোনো মাটির টবে, কোনো প্লাস্টিকের টবে রাখলে হবে না, মাটির টবে, এবং যে মাটির যে পোড়া মাটির যে কালার, সেই কালারটাই প্রপারলি যেন থাকে টবে, সেরকম মাটির টবে তুলসী গাছ লাগান। আপনার সন্তানকে দিয়ে জল প্রদান করুন, দেখবেন আপনার সন্তানের এই বাস্তু থেকে যে পড়াশোনার প্রতি ডিস্টার্ব হচ্ছে, সেটা অনেকটা কেটে যাবে।
আপনার বাস্তুতে যদি রান্নাঘর থেকে ভয়াবহ কোনো দোষ তৈরি হয়, যে রান্নাঘরটা ভুল জায়গায় করে ফেলেছেন যার জন্য প্রচণ্ড দোষ তৈরি হচ্ছে, যদি আপনার বাস্তুতে নিরামিষ আর আমিষ দুরকমই আপনার পাকশালায় পাক হয়, তাহলে বলবো তো তুলসী গাছটা না রাখাটা ভালো। যদি শুধুমাত্র নিরামিষ ভোজন হয় বাড়িতে, সেক্ষেত্রে আপনি রান্নাঘরের দরজার ঢোকার মুখে সাইডে আপনি একটি তুলসী গাছ রাখুন। চেষ্টা করবেন আপনি যাওয়া আসা করার সময় তুলসী গাছটা যেন আপনার গায়ে স্পর্শ না হয়, সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ খণ্ডন হয়। এবার আমার মূল বিষয় হচ্ছে, এটা সবার পক্ষে সম্ভব নয়। বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন পরিস্থিতিতে থাকে। এখন কেউ খাঁচাবন্দি ফ্ল্যাটে থাকে, কেউ খোলামেলা জঙ্গলের মতো গ্রামেও থাকে, সব রকম মানুষ আছে। সবার জন্য কি প্রযোজ্য? যারা চেম্বারে আসতে পাচ্ছেন না, আসার পজিশন বা আর্থিক দিক সবল নেই, তাদের জন্য কিন্তু এই টোটকা। কি করবেন দেখুন, মহা ঔষধি গুণের মহা ঔষধি গুণ গাছ সম্পূর্ণ, এর ভিতরে বিশেষ কিছু গাছ রয়েছে। তার ভিতরে প্রথম যদি কোনো গাছ আছে সেটা হচ্ছে নিম গাছ। প্রথম যদি কোনো গাছ আসে তাহলে সেটা নিম গাছ। আপনারা বাড়িতে ম্যাক্সিমাম মানুষ ধুনো জ্বালান, ধুনোর সঙ্গে কি করবেন, নিম পাতা দেবেন, একটু তেজপাতা দেবেন, একটু লবঙ্গ দেবেন, একটু কর্পূর দেবেন। শাস্ত্রসম্মত যে বাড়িতে লবঙ্গ আর কর্পূর জ্বালা হয়, কোনো প্রেতাত্মা বা কোনো পৈশিক ভাব বা পিতৃদোষ পর্যন্ত অনেকটার প্রভাব কম হয়। নিম পাতা যেখানে পড়ে, নিম পাতার ধোয়াতে বাড়ির মশামাছি তো দূর হয়, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোনো ভয়াবহ ভাইরাসও বাড়িতে অ্যাটাক করতে পারে না, এবং নিম পাতা বাড়ির নেগেটিভিটি খণ্ডন করে। তাহলে কি বললাম, আবার বলছি, এটা সকলে করতে পারেন, যার দোষ আছে বা যার না আছে প্রত্যেকের জন্য। এক হচ্ছে নিম পাতা, সেকেন্ড হচ্ছে তেজপাতা, থার্ড নম্বর হচ্ছে কর্পূর, এবং নিম পাতা, কর্পূর আর নিম পাতা, তেজপাতা, কর্পূর আর লবঙ্গ। এই জিনিসগুলো, এই চারটে জিনিস যদি একসঙ্গে আপনার বাড়িতে আপনি সকালে আর সন্ধ্যা বা 2 টাইম না হলেও একটা টাইম ধোয়াটা বাড়ির চারিদিকে দেন, অনেকটা বাস্তুদোষ খণ্ডন হবে। ফার্স্ট। সেকেন্ড টোটকা বলছি, সেটা হচ্ছে সন্ধ্যাক লবণের চাই লবণটা পাওয়া যায়, দেখবেন বড় বড় মিস্ত্রির মতো চাই আছে। এই সন্ধ্যাক লবণের বড় চাই বাড়িতে একটি পাত্র এনে পাত্রের উপরে রেখে দেবেন, পাত্রের উপর রেখে দেবেন। যদি অ্যাটাচ বাথরুম থাকে, বাড়িতে অ্যাটাচ বাথ আছে, আপনি বাথরুমের ভিতরেও রাখতে পারেন, সেটা একটা আলাদা রকম রাখলেন, আর আপনি বাড়িতে যে কোনো একটি জায়গায় রেখে দিলেন। এক্ষেত্রে কি হয় দেখুন, সামুদ্রিক লবণ সমুদ্র কিন্তু একটা বিশেষ গুণ রয়েছে। এই গুণ সম্পূর্ণ এই সামুদ্রিক লবণ, সব লবণই সামুদ্রিক সেটা ফ্যাক্ট না, কিন্তু এই বিশেষ করে সন্ধ্যাক লবণ বাড়ির বাস্তুদোষ শোষণের মাস্টার। এত গুণ সম্পূর্ণ এই সন্ধ্যাক লবণ, যে একটা লবণ যেমন যে কোনো জিনিসের স্বাদ পরিবর্তন করে, গুণবর্ত করে দেয়, তেমন এই লবণ, সন্ধ্যাক লবণের চাই আপনার বাড়িতে রাখলে নেগেটিভিটি শোষণ করে এবং আপনার বাড়ির বাস্তুদোষ কিছুটা হলেও কমবে। কিন্তু ভয়াবহ যাদের দোষ আছে, কিছু না কিছু ক্রিয়া করা হচ্ছে, বাস্তুতে ক্ষতি করা হচ্ছে, তারা কিন্তু এইগুলো করে কোনো সুফল পাবেন না। দেখুন, অনেকের মনে আছে আমার সমস্যা ছিল, আমি দিনের সাথে টোটকা শুনেছি, কিন্তু আমি কোনো প্রকার কাজ পেলাম না। দেখুন, আমি যে টোটকা বলে দিই, আমি বলছি সেটা আমি বলছি, যেমন আগেরটা বললাম ওটা শাস্ত্রসম্মত, কিন্তু এই যে আমি 4 প্রকার সামগ্রিক দিয়ে ধুনোর কথা বললাম, এটা কিন্তু আমি নিজে পরীক্ষিত, আমার বাড়িতে প্রত্যেক দিন দেওয়া হয়, দোষের জন্য নয়। দোষ থাকলেই দেবেন তা নয়, দোষ না থাকলে দিলেও এটা ভীষণভাবে উপকারিত পাবেন। তাই আমি কিন্তু এটা পরীক্ষামূলক সত্যতা রয়েছে এর ভিতরে, এই জিনিস ব্যবহার করলে অবশ্যই সুফল পাবেন। আপনি প্রত্যেক দিন দেখবেন, দিন 10-15 বা 20 দিন দেওয়ার পরে আপনার বাড়ির পরিবেশ অন্যরকম পরিবর্তন হয়ে গেছে। আপনারা করলে অবশ্যই সুফল পাবেন। আর একটা কথা কি, বাস্তুর সমস্যা যাদের রয়েছে বা যারা মনে করছেন বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, আপনারা অনেক জায়গা থেকে তেল পড়া, সরষা পড়া নিয়ে এসছেন, হ্যাঁ, মাটির ঘট নিয়ে এসে পুঁতে দিয়েছেন, এরকম করে বাস্তুদোষ খণ্ডন হয় না। সঠিকভাবে বাস্তুদোষ যদি খণ্ডন করতে হয়, আগে বাস্তুর 72 রকম বাস্তুর দোষ আছে, কোন রকম বাস্তুর দোষের ভিতরে পড়ে সেটাকে দেখতে হবে, পরীক্ষা করতে হবে। জাতক যদি আসতে পারে তাহলে খুব ভালো, যদি আসতে না পারে খুব কঠিন পর্যায়ে হয়, আমরা নিজেরা যাই। যেমন কোনো জায়গায় বাড়ি নির্মাণ হওয়ার আগে আমরা পেন্ডুলাম ডাউজিং করি, বা বিভিন্ন প্রকার, এখন তো নতুন করে, আমাদের আগে পেন্ডুলাম ডাউজিং মধ্যে গুরুদেব শিখিয়েছে, এখন তো পেন্ডুলাম ডাউজিং করে না। পেন্ডুলাম ডাউজিং দ্বারা আপনি যে পিলিয়ার করবেন, কলম তুলবেন, কোথায় করবেন, নেগেটিভ আছে না পজিটিভ আছে, কোন দিক ফিরে, কতটা অ্যাঙ্গেল হবে কি না হবে, কতটা স্ট্রেট হবে, পেন্ডুলাম ডাউজিং এর ব্যাপারে হয়। সেকেন্ড দিক রয়েছে আমাদের
বাস্তুযন্ত্রম উঠেছে, বাস্তুযন্ত্রম দ্বারা তার পজিটিভ নেগেটিভ দিককে বিচার করে সেই জায়গাগুলো আমাদের প্রতিকার করি। কিন্তু বিশেষ করে তন্ত্র প্রক্রিয়া দ্বারা ক্ষতি করে রেখেছে এরকম কোনো বাস্তুতে আমরা নিজেরা গিয়ে এবং আমাদের সঙ্গে বিশেষ তন্ত্রধারক থাকে আরও 8-9 জন, আমরা নিজেরা গিয়ে সেই বাস্তুতে একদিন সারাদিন ব্যাপী মহা হোমযজ্ঞ ক্রিয়া করে বাস্তুতে মানে বিভিন্ন প্রকার ক্রিয়া পূজা পাঠ করে যন্ত্রম স্থাপন করে দোষ খণ্ডন করি। অষ্টধাতু দ্বারা বিশেষ নির্মিত খিল দিয়ে সেই বাস্তুকে বন্ধন দেওয়া হয়, যার ফলে সেই বাস্তুর কোনো দোষে সেই বাড়ির কোনো সদস্য আর দোষান্তর হবে না। এবং পরবর্তী সময় যদি কোনো শত্রু এই বাস্তুতে কোনো ক্ষতি করতে চায় তাহলে সেই ক্ষতি উল্টো উক্ত ব্যক্তির হবে, কিন্তু এই বাস্তুর কোনো মানুষের প্রভাবিত হবে না। এরকম কঠিন বিষয় হচ্ছে একটি বাস্তু, আর এরকম সরলভাবে তার সমাধানও সম্ভব যদি আপনি সঠিক মানুষের হাতটি ধরতে পারেন। সত্যি তাই। আর দেখুন বারবার আপনাদের এই প্রিয় চ্যানেলে আপনাদের সেই প্রিয় মানুষটিকে মানে সঠিক মানুষটিকে নিয়ে আমি তানিয়া কিন্তু চলে আসি, আর চলে আসি আপনাদেরই জন্য। আপনারা চাইছেন তাকে, এবং সেই জন্য শত ব্যস্ততার মধ্যেও এই ধরনের লাইভ প্রোগ্রামে আসি, যেখান থেকে আপনারা একটা আলোচনাও শুনে নিতে পারেন, সেখান থেকে আপনাদের জ্ঞানের জায়গাটা, রেমেডির জায়গাটা জেনে নিতে পারেন, আর এরকম টিপস অ্যান্ড টোটকা তো থাকেই। এক বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন আমাদের সঙ্গে, বলবেন কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? আপনার মেয়ের নাম আর বয়স? নৈহাটি থেকে। নৈহাটি থেকে। আপনার মেয়ের নাম বলুন। মঞ্জিষ্ঠা। পুরো নাম বলুন। মঞ্জিষ্ঠা দাস। মঞ্জিষ্ঠা দাস। আচ্ছা, ওর বয়স কত? মঞ্জিষ্ঠা দাস। মঞ্জিষ্ঠা দাস, ঠিক আছে। এবার ওর বয়স বলুন। 23। আপনার নাম বলুন। আমার নাম পাপিয়া। পাপিয়া দাস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকুন। মাতাজি বলুন, মেয়ের বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন? পড়াশোনা আর বিয়ে। সবার একটা বিষয় বলছি ওর চন্দ্রমঙ্গলে তো একটা ভৌমত্ব ব্যাপার রয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যেহেতু শনি গ্রহ একটু ডিস্টার্ব রয়েছে, যে কোনো কাজ 11 টাওয়ারে গিয়ে ওর আটকে যাচ্ছে। 70% বা 80% হয়ে গেছে, তারপর আর এগোচ্ছে না। ও অন্যকে যুক্তি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, তার জন্য ভালো হচ্ছে, কিন্তু আপনার মেয়ে নিজের যুক্তি পরামর্শ নিজের কাজে ঠিকঠাক লাগাতে পারছে না, ঠিক কিনা? এটার মূল ঘটার কারণ হচ্ছে, এক হচ্ছে চন্দ্রমঙ্গলে ভৌম রয়েছে, সেকেন্ড হচ্ছে শনি গ্রহের ডিস্টার্ব রয়েছে, যে হচ্ছে ন্যায়নিষ্ঠ শ্রেষ্ঠ দেবতা এবং কর্মের ফলদাতা, যার কোনো কর্মের জায়গাও কিন্তু ডিস্টার্ব রয়েছে। জানিয়ে রাখি, বৃহস্পতি রবি গ্রহের প্রভাব অতীব ভালো, নিজের পায়ে মানে নিজের স্বনির্ভরশীল হতে পারবে সে যোগ নিয়ে কিন্তু জন্মগ্রহণ করেছে। বিয়েতে একটু ডিস্টার্ব রয়েছে ভৌমর জন্য, প্রতিকার করে নিলে সমাধান হয়ে যাবে। মূল ডিস্টার্ব হচ্ছে ওর শনির ডিস্টার্ব আর এই ভৌম দোষ, এই দুটো প্রতিকার করে নিলে ওর কর্মের পজিশন এবং বিয়ে পজিশন দুটোই কিন্তু খুব অতি উত্তম। কেমন? ভালো থাকবেন। আরও জানার জন্য অবশ্যই আমাদের যে দুটো নাম্বার হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বার দুটো যোগাযোগ করুন, 7872099063 অথবা 8617574724। দেখুন, সময় একেবারে শেষের দিকে, তবুও যেহেতু আজকের বিষয়টা বাস্তু নিয়ে এবং শেষের দিকে এসে গেছি বলেই আমি চাইবো আরও একটু ডিপলি যদি আমরা এই মানে প্রবলেম থেকে বেরোনোর যে জায়গাটা যেটা জানলাম সেই জায়গাটাকে আরেকটু ক্লিয়ারেন্স করি। তার জন্য একটা প্রশ্ন অনেকক্ষণ থেকে আমার মনের মধ্যে আসছে, সেটা হচ্ছে সমস্যা জেনে নিয়েছি, আমরা জানি যে এখান থেকে বেরোতে গেলে আমাদের এগুলো করতে হবে, কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমি যখন বাড়ির বাইরে রয়েছি আমি ভাবছি আমার বাড়িতে এত সমস্যা, আমি কিন্তু সমস্যার সমাধান করবই, কিন্তু একটা টাইমের পর আমাকে তো বাড়ি ঢুকতে হচ্ছে। এবং বিশ্বাস করুন, এরকম সমস্যা ম্যাক্সিমাম মানুষের হয় যে বাড়িতে ঢোকার পর তার মনে হয় ঠিক আছে আজকে হলো না, কালকে যোগাযোগ করে নেবো, পরশুদিন সমস্যার সমাধান করে নেবো, এটা কোনো ব্যাপার না। এই যে একটা নেগলিজেন্সি চলে আসে, একটা ল্যাথার্জি চলে আসে, এটাও কি ওই বাস্তু সমস্যার জন্য আমার বাস্তুতে 100% এটাই যে আমার লক্ষ্য থেকে আমাকে সরিয়ে দেওয়া, আমার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া। আমি ভাবছি করব কিন্তু ভেবে উঠতে পারছি না। অনেকে ফোন করে, মানে এক ভদ্রলোক আমার কাছে এই রিসেন্ট এসছে বলতে মার্চের সম্ভবত 24 কি 25 তারিখে এসছে, শিলিগুড়িতে এসছে। আসার পর আমাকে বলছে, আমি আজকে 7 বছর ধরে আপনার টিভিতে প্রোগ্রাম দেখছি, ভাবি আসবো আসতে পারছে না। আমি প্রথম ভাবলাম মানুষরা মিথ্যা কথা বলছে, তাই না, অরিজিনালি উনি ডায়েরিতে না আমার টোটকাগুলো নোট করেছে। মানে আমি দেখছি যে আমি যা টোটকা বলেছি একটা ডায়েরি হয়ে গেছে, উনি সেই ডায়েরিতে তখন থেকে দেখছে আর লিখছে। 7 বছর ধরে, আমাদের 7 বছর ধরে মানুষটা আসার সময় পায়নি। এটা হচ্ছে তাকে, দেখুন মানুষ ভুল করে, তাকে করিয়ে দেয় গ্রহ, তাকে করিয়ে দেয় সেই বাস্তু। তাই বলছি বারবার, বাস্তুর সমস্যা হলে বা গ্রহের সমস্যা হলে একবার প্রতিকার করাতে হবে। লাস্ট একটা কথা না বললেই নয়, এখন মানুষের কি জানেন তো, গ্রহ হোক বাস্তু হোক, সমস্যা সবার আগে অর্থ।
তা আর্থিক দিক নিয়ে যারা সমস্যায় রয়েছেন, অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছে না, তাদের জন্য নদিয়া জেলার হরিণঘাটে আমার গৃহমন্দির। আর্থিক সমস্যা যারা রয়েছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ, এই আমার গৃহমন্দিরে একটাবার যোগাযোগ করুন অবশ্যই। এবং এই গৃহমন্দিরে যারা আসছেন আর্থিক সমস্যার জন্য, আপনাদের জন্য কিন্তু উনি উদার হস্তে আপনাদের সমস্যার সমাধান করছেন এবং খুব স্বল্প একটা মূল্যে। বাকি কথা আবার পরের অনুষ্ঠানে হবে। আজকের মতো ঘড়ির কাঁটা বলছে আমাদের এখানে থামতে, তাই থামছি। তবে আমি তা নিয়ে কথা দিয়ে যাচ্ছি, আবারও আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে, জ্যোতিষ এবং তান্ত্রিক শ্রী দীনেশ আচার্যকে নিয়ে আবারও চলে আসবো। ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।